মানে মূলত আসলে প্রথম অধিবেশনে যেটি হলো যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আসলে মূল বিক্ষোভের জায়গা, এবং বিক্ষোভ প্রদর্শিত হলো, প্ল্যাকার্ড প্রদর্শিত হলো এবং এক ধরনের স্লোগানও হলো। অনেক সিনিয়র সাংসদ যারা আছেন তারাও বলেছেন যে জাতীয় সংসদে এইভাবে স্লোগান দেওয়ার কি বলা যায় আইনি ভিত্তি বা নজির খুব বেশি নেই। আমি শুধুমাত্র আপনাকে একটা জায়গায় খুব স্পেসিফিক প্রশ্ন করি যে রাষ্ট্রপতি যে ভাষণ দিলেন, আমি সংবিধানের জায়গা থেকেও দেখছিলাম আর কি, যে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা। আছে, কিন্তু সেটি আমি ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে জিজ্ঞেস করছিলাম গত অনুষ্ঠানে, যে সাংবিধানিক একটা বাধ্যবাধকতা আছে এবং তিনি যে ভাষণটি দেন প্রথম অধিবেশনে, সেই ভাষণটি কিন্তু সরকার প্রস্তুত করে দেয়, সরকারের প্রস্তুত এবং অনুমোদিত ভাষণ দেয়। সুতরাং এই জায়গায় মানে প্রতিবাদের জায়গাটা হতেই পারে, কিন্তু যেভাবে হলো মানে কি বলবেন আসলে, মানে সংবিধানকে তো আপনি সংবিধানের বাইরে তো নেই, মানে এর ব্যাখ্যা আপনারা দেন, কিন্তু সংবিধানের বাইরে তো এই মুহূর্তে সংসদ নেই, তাহলে এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ বিজন ভাই আপনাকে এবং আমার সহ আলোচক পিঙ্কু ভাইকে এবং জিটিভির দর্শক শ্রোতাকে। দেখেন, আমরা জুলাই আন্দোলনের শুরু থেকে বলেছি যে রাষ্ট্রপতি যুবলীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পু সে হচ্ছে জুলাই গণহত্যার সাথে জড়িত। বাহিনীর যে সমস্ত দুষ্কৃতিকারী অফিসাররা সরাসরি আমাদের ভাই বোনদেরকে গুলি করেছে, খুন করেছে, তখন এই বাহিনীর অভিভাবক ছিলেন রাষ্ট্রপতি হিসাবে এই যুবলীগ নেতা চুপ্পু। সে এই গণহত্যার সময় কাউকে নিবৃত্ত করেনি, বরং সে চুপ থেকেছে। এই চুপ থাকাটাই হচ্ছে তার সম্মতি। আপনি তার যে সময়টা ছিল 5 আগস্টের আগেও যে গুম খুন হয়েছে, বিশেষ করে র্যাবের কথা বলেন, র্যাবের কিছু কতিপয় মানে দলীয় বড় বড় অফিসাররা যারা দলীয় কর্মীর মতো আচরণ করত, তাদেরকে কি সে না করছে? করে নাই। সুতরাং আমরা বলেছি সে একজন গণহত্যাকারী, তার অপসারণ দরকার এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং এটা আমরা শুরু থেকে বলছি রাষ্ট্রপতি পরিবর্তনের জন্য, এবং এটা বিএনপির কাছে আমরা সহযোগিতা চাইছি, বিএনপির কাছে প্রস্তাবও দিছি। এটা এমন না যে আমরা আজকে এই দাবিটা উঠাইছি, অভ্যুত্থানের পরে দেখবেন আমরা এই দাবিগুলো করে আসছি। এখন আমরা বললাম যে একটা নির্বাচিত, আর সেই হিসেবে প্রশ্ন তো এই জায়গায় আসে, আমি বলছি যে আপনি যে যে অভিযোগগুলো করলেন, যেহেতু ওই সরকারের ফ্যাসিস্ট সরকারেরই তো তিনি মনোনীত রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি নিশ্চুপ ছিলেন স্বাভাবিকভাবেই, এবং সকল দায় তার উপরেও যায়, আমি এটা একদম স্বীকার করে নিয়ে আমি বলছি। কিন্তু এই দায়টা যে পুরোপুরি আপনারা বিএনপির উপর দেন, কিন্তু তাকে লেজিটিমেসি দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কথাটা আপনার জোরালোভাবে বলেন না কেন? আমি আপনাকে বলি, দেখেন, নির্বাচন মানে জাতীয় তাকে যে 1.5 বছর পরে এই যে ভাষণের জায়গায় আসছে, এই যে আমি এই জায়গায় বলতেছি জাতীয় সংসদ নির্বাচনের পরে সে 2টা গণমাধ্যমের সাথে কথা বলেছে। সে প্রথমেও তো হচ্ছে দেখবেন সে বলেছে আমাকে শুধু বিএনপি রক্ষা করেছে এবং এনসিপি এবং 11 দলীয় জোট তারা চাইছে আমাকে সরিয়ে দেওয়ার জন্য, এবং সে অনবরত অভ্যুত্থানের উপরে বা অভ্যুত্থানের আমাদের উপরে বিশুদ্ধার করে যাচ্ছিল। সে প্রথমে বলল কি শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিছে। সে জাতীয় নির্বাচনের পরে বললো, আবার একটা মিডিয়ার কাছেও এর আগেও বললো যে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দেয় নাই। প্রথমত হচ্ছে সে সংবিধান ভায়োলেশন করেছে। এখানে যদি তার সংবিধান অনুযায়ীও যদি বলেন, সে তো এই পদে থাকার যোগ্যই না কোনোভাবে। মানে এটা তো নির্বাচনের পরে আপনার সাথে তর্কটা করি। হ্যাঁ, এখন আমি জামায়াতের আমির উনি কিন্তু বলেছেন, শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, উনি বলেছেন যে মিথ্যাবাদী 3টা কারণে বলেছেন, আপনি যেটি বললেন একটা কারণ। আমি আরেকটা কারণ বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু তিনি বলেছেন যে এরপরে তার কোনো নৈতিক ভিত্তি নেই ওই পদে থাকার, কিন্তু সাংবিধানিক ভিত্তি আছে। আমি আপনাকে বলি, দেখেন, তারপর হচ্ছে সে কিভাবে মানে নিয়মিত তার প্রতিশ্রুতি সে ভায়োলেশন করছে। দেখেন, যে জুলাই শরৎ বাস্তবায়ন আদেশের অনুযায়ী যে আমরা একটা জাতীয় সংসদ ইলেকশন পেলাম, এর মধ্যে কথা ছিল কি 2টা শপথ নিবে সংসদ সদস্যরা। একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ, আর একটা হচ্ছে সংসদ সদস্যের শপথ। যদি সংবিধান সংস্কার পরিষদের মানে শপথ যদি না হয়, তার মানে সে তার সাংবিধানিক যে অধ্যাদেশ রাষ্ট্রপতি সেটা ভায়োলেশন হয়, এবং সে কিন্তু নিজে
সংবিধান অধিবেশন আহ্বান করতে পারবেন। কিন্তু সে কি করলো? শুধু সংসদ সদস্যদের অধিবেশন আহ্বান করলো, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনটা কিন্তু সে আহ্বান এখনো করে নাই। এই যে সংবিধান সংস্কার পরিষদের, সে দেখেন আপনার অনবরত সে যে অধ্যাদেশগুলো দিল সেগুলোও ভায়োলেশন করছে, সংবিধানও ভায়োলেশন করছে, গণহত্যার সাথে জড়িত। তো আমরা যদি শুরু থেকে চিন্তা করি যে সে ধরেন আপনার শেখ হাসিনা ক্ষমতা থাকা সময়ও সে গুম খুনের সাথে জড়িত, তার বাহিনী, সে এখানে সায় ছিল, তার জুলাই গণহত্যার সময় তার সায় ছিল, এই জায়গায় জড়িত। সে ব্যক্তিগতভাবে একটা করাপ্টেড লোক, মালয়েশিয়া এবং দুবাইয়ে তার সেকেন্ড হোম প্রোগ্রাম আছে, এখানে সে অনেক অর্থ সম্পদ লুটপাট করছে। আওয়ামী লীগ যে লুটপাট করছে 234 বিলিয়ন টাকা, এর মধ্যে সেও একজন। সুতরাং কোনোভাবেই তাকে আমরা আর ক্ষমার সুযোগ নাই। আমরা এখন আমাদের দাবি হচ্ছে, আমার কথা এখন নতুন সংসদ হচ্ছে, আমার কথা হলো যে মিথ্যাবাদী যখন সে প্রমাণিত হলো, মানে ওই যে তিনি যে পদত্যাগপত্র দিয়েছেন, পরে উনি বললেন খুঁজে পাচ্ছেন না গণমাধ্যমের সাথে কথায়, তারপরে তো দীর্ঘ সময় গেল, এখনো তো সে আরেকটা প্রতারণা করলো না। আমার কথা হলো যে সেই সময় দাবিটা কি আর ছিল, নাকি বিএনপির দাবি আপনারা মেনে নিলেন? না না, আমি রাজপথে কি হলো? আমরা তো বিএনপি, এই যে এই কথাগুলো আমরা বলছিলাম যে বিএনপি মানে 5 আগস্টের পরে বাংলাদেশের যে কোনো সংস্কারে বিএনপি বাধা দিল, এবং এগুলো অনেকগুলো বুঝে দিল না না বুঝে দিল, আমরা কিছুই বুঝতেছি না বিএনপি কেন এগুলো বাধা হয়ে দাঁড়ালো। আমরা প্রথম বললাম কি, যুবলীগ নেতা চুপুর অপসারণ। বিএনপি সংবিধানের বাধ্যবাধকতার দোহাই দিয়ে বললো যে সংবিধানের বাধ্যবাধকতা আছে, এই যে এখন কথা অন্তর্বর্তী সরকার কি করলো? তার ক্ষমতা ছিল না। আমরা বললাম যে আমরা একটা বিপ্লবী সরকার করি, বিএনপি ওই জায়গায় দিল না। আমরা বললাম যে একটা জাতীয় সরকার করি, তারেক রহমান সাহেব নাকচ করলেন, উনি তার বিপ্লবী সরকারও নাকচ করলেন, জাতীয় সরকারও নাকচ করলেন, ক্যান্টনমেন্টে এবং রাষ্ট্রপতির সাথে বসলেন, ওনারা নিজেরাই সংবিধানের ভিতরে ঢুকলেন, যুবলীগ নেতা চুপুর মানে হাতে শপথ নিতে সবাইকে বাধ্য করলেন, সায় দিলেন, এখনো আবার ওই সংবিধানের বাধ্যবাধকতা দোহাই দিচ্ছে। যুবলীগ নেতা চুপুর কাছেই তো অন্তর্বর্তী সরকারের শপথ নিতে, এটা তো আমরা চাই না, এটা তো বিএনপির চাওয়া। শিশির ভাই, নিলেন কেন? এখন আপনি বলুন নিলেন কেন? এই যে নিলেন কেন? হ্যাঁ, প্রশ্নটা এই যে আমরা বিএনপির দ্বারা প্রতারিত হইছি, আমরা প্রতারিত হইছি, আমরা পলিটিক্যাল পার্টিগুলো দ্বারা প্রতারিত হইছি, যার কারণে আমরা বিশ্বাস ছিল যে দল গঠন করছি। আমরা তো রাজনৈতিক দল গঠন করার কথা ছিল না। আর ভাই আমরা তো ছাত্র জনতা উদ্বোধন করছি, পলিটিক্যাল পার্টি দেশ চালাবে, আমরা দেশ চালানো, আমরা তো গঠন করার লোক কে আর কি। আমরা বিএনপি এবং তার যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো যখন ছিল, তারা যখন ক্যান্টনমেন্টে মানে নথি স্বীকার করে ফেললো এবং যুবলীগ নেতা চুপুর কাছে নথি স্বীকার করে ফেললো, এবং দেখলাম যে তারা সংস্কারের বিরুদ্ধে যাচ্ছে, তারা সব পুরাতন সেটেলমেন্ট রেখে দিতে চাচ্ছে, এই পুরাতন ফেসিস্ট কাঠামো তারা মানে বহাল চাচ্ছে কোনো কোনো জায়গায়, তখন আমরা চিন্তা করলাম যে না, 2000 ছাত্র জনতা শুধুমাত্র একজন ফেসিস্টকে সরানোর জন্য জীবন দেয় নাই, এখানে পুরো ফেসিস্ট ব্যবস্থাকে সংস্কারের জন্য জীবন দিয়েছে। তখনও তো আমরা পলিটিক্যাল পার্টি নিয়ে আসলাম। আমরা তো পলিটিক্যাল পার্টি নিয়ে আসার কথা না। আপনি কি মানে 5 আগস্টের পরে কি আমরা কিন্তু ঘোষণা দিই না, কিন্তু আমরা অনেক পরে পলিটিক্যাল পার্টি ঘোষণা দিয়েছি। শিশির ভাই, মানে এই জিনিসগুলো আছে কিন্তু যে আপনাদের পলিটিক্যাল পার্টি গঠনের পিছনে কুতর্কটা করে দেখেন। প্রথম বলে হচ্ছে তোমরা বিপ্লবী সরকার কেন করলে না, তখন রাষ্ট্রপতির কাছে কেন করলেন? আর আপনি তো নিজে তো আমাদের বাধা দিলেন, তখন জাতীয় সরকার আপনি যাবেন না, বিপ্লবী সরকার আপনি থাকবেন না, এবং এটা তো আপনার মত নাই, বাধা দিলেন, সংবিধান রাখলেন। এখন বলতেছেন সংবিধানে ঢুকলা কেন, যুবলীগ নেতার কাছে মানে শপথ নিলা কেন? আপনি নিজে তো বাধ্য করলেন, বাধ্য করলো, মানে বাধ্য করলো আলাদা পলিটিক্যাল পার্টি। শুধু আমি আরেকটা বিএনপি যে এখানে আরেকটা ক্রাইম করছি, দেখেন সরকার গঠন করার আগে বিএনপি অ্যাটর্নি জেনারেল পদটা দখল করে ফেলছে। যে বিএনপি নেতা আসাদুজ্জামান, এখন যে আইনমন্ত্রী, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেয় নাই, তার আগে বিএনপি কি করলো, এই যে অ্যাটর্নি জেনারেলের মানে নিয়োগটা নিয়ে নিল, নিয়ে সংবিধানের 106 অনুসারে সে সরকার গঠন করে রেফারেন্স দিয়ে। এখন আমার বলে এই যে 106 এর অধীনে যে মানে গভর্নমেন্টটা ফর্ম করা, অ্যাটর্নি জেনারেলের নির্দেশে বিচারপতিদের রেফারেন্সে, হাইকোর্টের রেফারেন্সে, এটা কে করলো? এটা তো বিএনপি করলো, এই গভর্নমেন্ট তো বিএনপি করলো। তাহলে আমরা কি মানে অ্যাটর্নি জেনারেল কি আমাদের দল থেকে নিয়োগ দেওয়া হয়েছে? শিশির ভাই, আমি প্রশ্ন করি, এখন আপনি আবার বলেন, মনে করেন 5 আগস্টের পরে 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ দিচ্ছে?